চলে আসতে বল। ভেতরে চলে আয়, রাখছি। ভাই ভাই দেখো বলছিলাম, হ্যাঁ বলো। আমার না কাজের ব্যাপারে কিছু লোক আমার তোকে দেখা করতে এসেছে, তুই ভেতরে গিয়ে বল, তো তোকে পরে কথা বলবো। ঠিক আছে আসছি। এই তোন 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 তো তোকে কিন্তু অনেক দরকার, যে অনেক দাঁত আছে তুল। হ্যাঁ দাদা, এ ভৈরব বসাকে এই বাড়িতে দেখার পর আমিও তোমাকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে তুমি বাড়ির ভেতরে এসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা এই নীলকণ্ঠ, যা ওকে ভেতরে আটকে লাগাল বাবু। ঠিক আছে, এই বিন্দি বলো। তোকে দেখো তো বলতাম, তো মনে আছে তো? হ্যাঁ সব মনে। ঠিক আছে ঠিক আছে। কি রে রঘু, তুই যে বললি বিডিও সাহেবকে তুলে আনবি, তার কি হলো? রঘু বাবু, এই নিন আপনার শিকার। রঘু বাবু, আমি আমার কথা রেখেছি, তোমার কথা মতন বিন্দিকে তুমি মুক্তি দাও। বলে বাবা দেব, আমি লঘু আসতো ঘুঘু, তবে তোকে ঠকাবো না। তার আগে বিদ্যুৎ সাহেবের মুখের বাঁধন খুলে দেখ, কেমন থতফত করতে। দেখ দেখ ঠিক আছে বাস, ঠিক আছে। জানোয়ার, সোজা পথে লড়াই করতে পারিসনি, তাই আমাকে এইভাবে তুলে আনলি শুয়োর। সে তুই আমাকে থুয়োর দানোয়ার হালামি মা মাথি তুলে গালাগালি দিস না কেন, তাতে আমার কিচ্ছু দেয় আছে না। আমি আমার টার্গেট ফুলফিল করার জন্য সব রকমের গালিগালা থদ্দ করতে রাজি। ব্যস্ত হচ্ছিস কেন? কোথায় যাবে? চুপ! কে কোথায় যাবে তার সময় বলে দেবে রে রঘু। তার আগে তোর ভিতরে তলাবো ঘুঘু। কাপুরুষ, সময় আসতে দে রে শালা। না ময়না নাও, আজকের সমাজে আমাদের মতো মেয়েদের কোনো মূল্য নেই। পুরুষরা সময়ে চাকা ঘোরায়, তাই তুমিও আমার মতো আজ থেকে হলে বন্দি। বন্দি হতে নয়, আইনের দড়িতে শৃঙ্খলার হাত করা পরিয়ে এদেরকে আমি করতে এসেছি বন্দি। এত কথার কিছু নেই, আমার 5 লক্ষ টাকার ফাইলগুলো ফেরত চাই, আর না হলে আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। একটু ভদ্রভাবে কথা বলতে পারিস না? খালি থপথমায় ভয় দেখালে হয়, একটু ভালোবেসে কথা বলতে হয়, একটু আদল করে কথা বল। আরে এত কথার কি আছে, দরকারি কাজটা সেরে নাও না। ম্যাডাম, এদের কথা মতন আপনাকে যখন আমি তুলে আনতে পেরেছি, এরা দুজনে মিলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু। আচ্ছা, বাথানা খুব বুদ্ধিমান, ও আমার ভাতাটা বলতে দাগে কথা বলে লাভ নেই, আকল কথা হচ্ছে। ওমদের ওই পাইল আর 5 লক্ষ টাকার ব্যাপারটা মিটে নিলে বাদ। দাদা দাদা, তোমার ফোন এসেছে, এই নাও তোমার ফোন। কি আনন্দ, তুমি এখানে? ময়না তুমি এখানে? তাহলে এটাই কি তোমার বাড়ি? আর রঘুবাবু তোমারই দাদা? হ্যাঁ। হে ভগবান, আমি কি দেখছি আর কি শুনছি? যা দেখছেন যা শুনছেন সব সত্যি। তার মানে আচ্ছা, যাওকে খাতায় বন্দি কর। ঠিক আছে। আনন্দ, আনন্দ, আনন্দ। নেই নেই আনন্দ নেই, হাসি নেই, গান নেই, আমার জীবন থেকে সুখ শান্তি সব হারিয়ে গেছে, হারিয়ে গেছে। পাথর ভাঙা শব্দ শুনেছো, শুনেছো কি পেতে কান? হৃদয় কারো ভেঙে গিয়ে বেজে ওঠে রে গান, বেজে ওঠে রে গান। আমি সেই গানই শোনাবো। তোমাদের বুঝি হৃদয় আছে গো, আমার বুঝি তা নেই। আমি যেন শুধু অজয় পাথর ভেঙে ফেলো খেয়ালেতে। তোমাদের বুঝি হৃদয় আছে গো, আমার বুঝি তা নেই। আমি যেন শুধু খেলার পুতুল ভেঙে ফেলো খেয়ালেতে।
অফিসার হয়েও শয়তানদের চক্রব্যূহে আমি ফেসে গেছি। ষড়যন্ত্রের শিকলে আমার হাত পা বাঁধা। সেই শিকল কেটে কংসের কারাগার থেকে আমার বোন বিউটিকে আমি কিছুতেই উদ্ধার করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। আপনি তো একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার, আপনার চোখে তো অস্ত্র মানায় না। কে আপনি? অস্ত্র ভেজা চোখ তো, তাই চিনতে পারছেন না। ভালো করে চেয়ে দেখুন, ঠিক চিনতে পারবেন। চোখে অশ্রু থাকলেও দৃষ্টিশক্তি আমার হারিয়ে যায়নি সবিতা দেবী। চিনতে পেরেছেন তাহলে? আমটা চিনতে পারিনি। 25 বছর আগে দেখা মুখ তো, তাই স্মৃতির অ্যালবামে ঝাপসা হয়ে গেছিল। স্মৃতি হাত রাতে ঠিক আপনাকে আমি চিনতে পেরেছি। আচ্ছা সবিতা দেবী, আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? হ্যাঁ বলুন। যেদিন আপনাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলাম, সেদিন আপনি অজ্ঞান ছিলেন। পরে বদলি হয়ে চলে যাওয়ার জন্য আপনার সম্পর্কে আমার ডিটেলস কিছু জানা হয়নি। পরে পুলিশও পারেনি আপনার মস্তিষ্ক বিকৃতির কারণে তথ্য সংগ্রহ করতে। এখন তো আপনি সম্পূর্ণ সুস্থ, তাই বলুন তো সেদিন আপনাকে কে ছুরি মেরেছিল? সেদিন আমাকে ছুরি মেরেছিল? হ্যাঁ বলুন। সেদিন আমাকে ছুরি মেরেছিল বলুন। ওই শয়তান ভৈরব বসা। আমি ওর প্রেমিকা ছিলাম। সাপকে পোষ মানাতে গিয়ে তার ইচ্ছা বলে আজ আমি বিষ কন্যা। আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। আমি ওর কাছে চেয়েছিলাম ছোট্ট একটা সংসার, চেয়েছিলাম স্মৃতিতে এক চেলটা সিঁদুর। সিঁদুর তো দেয়নি, উল্টে তোর গর্ভে দিয়েছিল এক সন্তান, কি তাই না? হ্যাঁ দিদি, হ্যাঁ। যারা স্মৃতিতে সিঁদুর দেওয়ার আগে গর্ভে সন্তান দেয়, তারা কখনো সিঁদুরের মানে বোঝে না রে বোন, বোঝে না ভালোবাসার মানে। সারাটাকে বাঁধনে পড়ে তার আগে ঘর বাঁধা যায় না, আগুনে খই না পুড়িয়ে। তুই তো নিজের মুখটা পুড়িয়ে ফেললি রে বোন। যাতে মুখ না পুড়ে, তার জন্য আমি ভৈরবকে বারবার অনুরোধ করেছিলাম, ভৈরব আমি তোমার সন্তানের মা হতে চলেছি, তুমি আমার কুমারের জীবনকে স্বীকৃতি দাও। কিন্তু দিল না, সবিতা দিল না। উল্টে ওই শয়তানটা আমার পেটে ছুরি মেরে পালিয়ে গেল। আমি কি শুনছি? সেদিন তাহলে তুমি আমাদের খুকুমণিকে চুরি করেছিলে? হ্যাঁ দিদি, হ্যাঁ। বলো বোন বলো, আমাদের খুকুমণি এখন কোথায়? জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। না জানাটাই স্বাভাবিক, কারণ ছুরিকাহত অবস্থায় উনি হাসপাতালে ভর্তি হলেও মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। তারপর তো আচ্ছা দিবাকর বাবু, আমি চলে যাওয়ার পর আপনি কোনো দ্বিতীয় সন্তান নিয়েছিলেন? না। তাহলে ময়না আপনাদেরকে? ময়না আমাদের কেউ নয়। কোকিলের ছা কাকের বাসায় মানুষ হয়েছে। আসলে ও সবিতার মেয়ে। তাহলে সবিতা দেবী সেদিন জীবন্ত সন্তান প্রসব করেছিলেন, আর আপনি? আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলাম। একজন বিকারগ্রস্ত মা আরেক মা সন্তান হারানোর শোকে মৃত্যু শয্যায়, মাঝখানে অসহায় দুগ্ধবস্য শিশু। সবাইকে বাঁচাতে এছাড়া যে আমার কোনো উপায় ছিল না, স্যার, কোনো উপায় ছিল না। দাদা, আমার ময়নার কথা, ময়না। ময়নার খুব বিপদ। হ্যাঁ ময়নার খুব বিপদ, তাই তো তাকে বাঁচানোর জন্য আমি থানায় ছুটে এসেছি। ময়নার কি হয়েছে? ময়না কিডন্যাপ হয়েছে। কে করেছে কিডন্যাপ? আমার দাদাই রঘু দলপতি। রঘু দলপতি। আমি ময়নাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ভৈরব বসাক আমার মাথায় বন্দুকের বাড়তে বেড়ে ওকে করে ফেলে দেয়। ময়নাকে অন্য কোথাও সরিয়ে দিয়েছে। আর কার ভিত্তি আমি তোমার কাছে ছুটে এসেছি না। ময়নাকে বাঁচাও দাদা, তুমি ময়নাকে বাঁচাও। শুনলেন অফিসার, শুনলেন? আমাদের মেয়ে ময়না এখন শয়তানের খাঁচায় বন্দী। আপনি বাঁচান স্যার, আপনি চুপ করুন। আমি ময়নাকে? কিন্তু দাদা তুমি তো বলেছিলে তুমি আমাদের চেহারা দেখ করে দেবে, তাহলে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তাহলে এভাবে ছটফট করছো কেন? আমি দাঁড়াও, আমিও ছবে তোমার সঙ্গে। ময়নার কিছু হয়ে গেলে আমার কিছু করার নেই, কারণ ওদের বিরুদ্ধে স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের কিভাবে বোঝাই বলুন তো? এক চন্দ্রের পুলিশ অফিসার দুর্জয় রায়ের একই রূপ দেখছেন। পুলিশের যেমন রূপ হওয়া উচিত ঠিক তেমনি আনন্দ। শাট আপ। হাঁটুর উপর ধুতি পড়লে যেমন গান্ধীজি হওয়া যায় না, ঠিক তেমনি এসি ঘরে বসে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়ালেও কুকুরের লেজ কখনো সোজা হয় না। তুমি ঠিকই বলেছো আনন্দ, আমি এখন কুকুরের চেয়ে নিম্নতর প্রাণী হয়ে গেছি। আমার এমনই অবস্থা, ছুঁচো গেলা সাপের মতো, না পাচ্ছি গিলতে, না পাচ্ছি উগরে ফেলতে। কেন স্যার, কেন এই কথা আপনি বলছেন কেন? কংসের কারাগারে আমার বোন বিউটি বন্দি যশোদা হয়ে আটকে পড়েছি। শয়তানদের অভিসন্ধি আমি আগে বুঝতে পারিনি, এখন বেশ বুঝতে পারছি। ময়নার উপর প্রতিশোধ নিলে আমি যাতে অ্যাকশন নিতে না পারি, তাই ময়না কিডন্যাপ হওয়ার আগে আমার বোন বিউটিকে ওরা কিডন্যাপ করেছে। ষড়যন্ত্রের শিকলে আমার হাত পা বাঁধা। এখন আমি পঙ্গু, অসহায়। তুমি অসহায় হতে পারো, বিউটিকে কিডন্যাপ করে ওরা তোমাকে পঙ্গু করে দিতে পারে,
কিন্তু আমি এখনো সচল আছি। ওর আমার মেরুদণ্ডটাকে এখনো ভেঙে দিতে পারেনি, তাই তো কংসের কারাগারে ঢুকে বন্দি যশোদাদের উদ্ধার আমি করবো আর ওদেরকে বুঝিয়ে দেব। প্রিয়া খাবার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম ভ্রেংস মানবিকতা যদি আমি কেউ হই, স্বজন হারণে শ্মশানে তোদের চিতা আমি তুলবই। নাও খাবারটা খেয়ে নাও। না আমি খাবো না, ওই পাপের খেতে উৎপন্ন হওয়া অমানবিকতার খাবার আমি কিছুতেই খাবো না। কিন্তু এভাবে না খেয়ে থাকলে তোমার যে শরীর খারাপ করবে, তুমি লড়াই করবে কিভাবে? ভুলে যাবেন না, এটা মাতঙ্গিনী হাজরা পিতিলতা ওয়েদার ঝাঁসি রানী লক্ষ্মী বাইরে এখানে খালি পেটে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনা যায়। খালি পেটে কতদিন আর লড়াই করবে? দেহে শক্তি সঞ্চয় করতে না পারলে লড়াইটা যে মাঠ পথে থেমে যাবে। এর জন্য চাই দৈহিক শক্তি। মেয়েদের এত দুর্বল ভাববেন না, তারা যেমন হাতা খুন্তিনে রান্না করতে পারে, তেমনি প্রয়োজনে অসুর নাসিনী দুর্গা হয়ে হাতে তুলে নিতে পারে ত্রিশূল। আমরা একটা দেশলাই কাঠি, আমাদের বুকে জমে আছে প্রতিহিংসার বারুদ। একবার দপ করে জ্বলে উঠলে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবে এই পাপের দুনিয়া। পারবি মা পারবি, তা যদি পারিস সব থেকে বেশি খুশি হব আমি। নীলকণ্ঠ বাবা, পারছি না এই পাপ পুরিতে হিসাব মিলাতে বিশ্বাসে বিষ, রাজপথে এই পাপ পুরিতে হিসাব মিলাতে বিশ্বাসে বিষ, রাজপথে রক্তের দাগ। জানিস মা জানিস, একদিন ওই পেটের টানে আমি ভৈরব বসাক আর রঘু দলপতির কাছে কাজের জন্য এসেছিলাম। ওই 25টা বছরে পেটটা আমার ভরেছে, কিন্তু মনটা পুড়ে খাক হয়ে গেছে। তাহলে এখানে পড়ে আছেন কেন? চলে যেতে পারতেন। পারতাম, কিন্তু পারিনি। ওই বিন্দির কথা ভেবে। বিন্দি? হ্যাঁ বিন্দি, আজ থেকে 25 বছর আগের কথা। ওই ভৈরব বসাক আর রঘু দলপতির তখন বিদেশে বাচ্চা পাচার করা রমরমিয়ে কারবার। একদিন ওরা ছোট্ট বিন্দিকে চুরি করে এনে বিদেশে পাচার করার সব আমার কাছে ধরা পড়ে গিয়ে তুমি সাফাই গাইছো। সাফাই না, আনন্দ করে সাফাই গাইছে। বিন্দি, হ্যাঁ তুমি তো শুধু তোমার কথা বলছো বোন, ওর কথাটাও যে শুনতে হবে। ও যা বলছে সম্পূর্ণ সত্যি। ওর দাদাই যে নাটের গুরু ওটা সেই জানতো না। তুমি তো ওর হয়ে কথা বলবেই, আর সেটাই স্বাভাবিক। কারণ ওকে যে তুমি ভালোবাসো। হ্যাঁ বাসি বাসি বাসি। আনন্দের মতো ছেলেকে যে দেখবে সেই ভালোবাসবে। বিন্দি, শুধু আমি নয় বোন, তুমিও তো ওকে ভালোবাসো। তাই বলছি বোন, যাকে ভালোবাসো তাকে অবিশ্বাস করছো কেন? কেন সন্দেহের ধাক্কা দিয়ে তুমি তোমার ভালোবাসার সুখের ঘরটা ভাঙতে চাইছো বোন? বিন্দি, হ্যাঁ বোন, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলতে পারো? দাদা আমার কাছে সব লুকিয়ে গেছে। একদিকে আমার দাদার প্রবচন, আর অন্যদিকে তোমার ভালোবাসা। আর এই দুয়ের মাঝখানে পড়ে আমি এখন শিখন্ডি হয়ে চলছি। যাতে মুখ থুবড়ে পড়ে না যাও, তাই এখান থেকে তুমি চলে যাও। চলে যাবো? যাবে যাবে যাবে। ময়না, এতদিন জানতাম আমাদের ভালোবাসা বিশ্বাস আর কর্তব্যের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে, কখনো জানতে পারিনি সেটা সন্দেহের উপর ঠুনকো কাঁচের দেওয়ালে গড় একটা খেলা ঘর। আনন্দ, আর যে খেলা ঘর সামান্য একটা মিথ্যা ভুল বুঝাবুঝি ঠেলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আনন্দ, ফুটে যে রক্ত গোলা চিরদিনই কাটাতে ফুটে যে রক্ত গোলা চিরদিনই কাটাতে নিভাতে প্রদীপ আমার আসে যে ভেঙে যায়, ভেঙে যায়। আনন্দ, আনন্দ, আনন্দ। না বোন, না,
আমি তোমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিলাম। তবে আমিও তোমায় কথা দিচ্ছি আনন্দ, ময়না, দেহের শেষ রক্তবিন্দু থাকতে থাকতে ওই ভৈরব বসাক আর রঘুদলাপতির শেষ আমি দেখে ছাড়বো। আমি তো এটাই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম অস্ত্র ঝরা চোখ নয়, আগুন ঝরা চোখ। একবার যখন চোখ থেকে আগুন ঝরতে শুরু করেছে তখন রাক্ষসের লঙ্কাপুরি পুড়ে ছারখার হবে। তোমরা প্রস্তুত হও, আমি শেষের শুরুটা করতে চলি। যাও যাও। যাবো কি রে বিন্দি, যাবো কি রে? আরে আমি তোকে নিতে এসেছি, চল চল, আজ তোকে না পালাবো। কোথায়? আরে যেখানে খুশি সেখানে। রঘু আমায় কথা দিয়েছিল ময়নাকে ওর হাতে তুলে দিতে বলে তোকে মুক্তি দিয়ে দেবে। আরে আমি আমার কথা রেখেছি, ময়নাকে ওর হাতে তুলে দিয়েছি, এখন তোর মুক্তি। রঘু মুক্তি দিলেও আমি স্বার্থপর হতে পারবো না বাদশা। আর মানে? আর মানে ময়না আমার ছোট বোনের মতো, তাকে এইভাবে বন্দি রেখে আমি মুক্ত আকাশে ডানা মেলে উঠতে পারবো না। বিন্দি, তুমিও কি পারতে? বলো না বোন, তুমিও কি পারতে আমাকে এইভাবে অসহায় করে চলে যেতে? এই নরকের যন্ত্রণা যে কি ভয়ঙ্কর তা আমি ভালোভাবেই জানি, তাই পালাতে হলে সবাই পালাবো। বেশ, আমি নীলকণ্ঠদার সঙ্গে কথা বলে সব ব্যবস্থাই করছি, আর তারপর 4 জন মিলে। 4 জন নয়, 4 জন নয়, বলো তোমরা 2 জন। আমি চাই না আমার এই কলঙ্কিত জীবনের সঙ্গে অন্য কারোর জীবন জড়িয়ে তার জীবনটা একেবারে শেষ হয়ে যাও। ও কথা তুমি বলো না বিন্দি, জীবনে কোনোদিন একা বাঁচা যায় না। হ্যাঁ তাই বলছি, বাচ্চার হাতটা তুমি ধরো। ও যে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, ঘর বাঁধার স্বপ্ন। যাও বোন যাও, বাচ্চার হাতটা তুমি ধরো। জোর করবেন না ম্যাডাম, একদম জোর করবেন না ম্যাডাম। বলো। ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে শালা কখনো পীড়িত করা যায় না। শালা 10টা শালা আমারই, সারাটা জীবন গুন্ডামি মস্তারি করে কাটিয়ে দিলাম, আজকে কিনা শান্তির খোঁজ করছি, ঘর বাঁধার স্বপ্ন দেখছি। আরে আমাদের এসব চলে। বিন্দি বিন্দি, আমি চাইতে সুখী হোক। কেমন করে সুখী হব? আজ রাতে তোদের সবাইকেই মুক্ত করে দেবো, তারপর ফিরে যাব আমার পুরনো জীবনে। চলে বিন্দি, চলি। বিন্দি, এসো না আজ এই শপথ করি, দুজনের কথাটা মনে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। এসো না আজ এই শপথ করি, দুজনের কথাটা প্রাণে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমারই হয়ে। কথা দিলাম আমি তোমায় ছুঁয়ে, চিরদিন থাকবো তোমারই হয়ে। আজ থেকে চোখ আর কোনোদিন অন্য চোখে যে দেখবে না, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না, তোমাকে ছাড়া ভালোবাসবে না। আরে প্রেমের অভিব্যক্তি তো এমনই হচ্ছে। দেখো মনে, দেখো বাচ্চা গুন্ডাকে কেমন ভদ্রলোক লাগছে। আরে সেটাই তো দেখছি, আসলে কার দিদি ওকে ভদ্র করলো সেটা দেখতে হবে না? একেবারে ফাটাফাটি। সত্যি সত্যি এবার জবাব দেবার পালা। এবার থেকে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে শত্রুপক্ষকে বিনাশ করব আমরা 4 জন। এসো মেলাও হাত। হ্যাঁ, মেলাবো হাত, তোমার শক্তিকে বৃদ্ধি করব, কিন্তু তার আগে আমি আমার দাদার মুখোমুখি একবার হতে চাই। আনন্দ হাজার হোক সে তোমার নিজের দাদা, ওকে এই অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার শেষ চেষ্টা আমাকে করতেই হবে। বেশ, তবে আমি তোমাকে 12 ঘন্টা সময় দিচ্ছি। এই 12 ঘন্টা সময়ের মধ্যে রঘু দলপতিকে অন্ধকার জগৎ থেকে ফিরে এনে ওই ভৈরব বসাকে তুলে দিতে হবে পুলিশের হাতে। ময়না, আর তা না হলে তোমাদের সঙ্গে হাত মিলিয়ে ওদের দুজনের মুখ অগ্নি আমি করব। আমি চিতাই তুলবো তোকে, শালা আমি চিতাই তুলবো। আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। বিন্দিকে পাওয়ার নেশায় শালা পাগল হয়ে গেছিস, তাই একটা কাজও ঠিক মতো করতে পারছিস না। দরকার হলে বিন্দিকে আমি। আমাকে যা বলার বলো,
বিন্দিকে এর মধ্যে জড়াবে না। আরে শালা তোদের জন্য কি না করেছি, শেষে কিনা আমার ভালোবাসাকে নিয়ে এই শালাহারা ওইরা বসে কলারটা ছেড়ে কথা বলে, কলারটা ছেড়ে। আরে আমি হারামি এটা সবাই জানে, কি তোমরা যে জাত হারামি তার কৈফিয়ত আমি কোনোদিন চেয়েছি চাইনি। কারণ 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 কাক সবার মাংস খায়, কাক কখনো নিজের মাংস খায় না। তাই বলছি নিজেদের মধ্যে একটা চিন্তা করে কাজের কথা এসো। আরে কাজের কথাটাই তো আমি জানতে চাইছি, বল। তোমার কথা মতো রাতের অন্ধকারে ভিডিও অফিস তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ফাইলগুলো কোথাও পাওয়া যায়নি। এই কাগজের ফাইল পাখা গজিয়ে উড়ে গেল নাকি? পাখা হয়তো গজায়নি, কিন্তু এমনও তো হতে পারে আমার যাওয়ার আগে ফাইলগুলো কেউ সরিয়ে দিয়েছে। কে সরাবে, কে সরাতে পারে সেটা আমি কি করে জানবো? তোমার কথা মতো রাতের অন্ধকারে ভিডিও অফিসের পাঁচিল টপকে যখন ভেতরে ঢুকলাম, দেখলাম অফিসের ভেতরে ছন্ন ছাড়া, আলমারি দরজা খোলা, কাগজপত্র এলোমেলো। সালা মনে হয় আমার যাওয়ার আগে কেউ সিঁথি কেটেছে। বিড়াল নয় হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসাক। না 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 না, বাঘের তো ভেঙে পড়লে চলবে না। আচ্ছা ঠিক আছে, যা, বাকিটা আমি দেখছি, যা। ঠিক আছে বস, ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তুই যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি, তুমি একটু সাবধানে থেকো। অহংকারী দুর্যোধনেরও পতন হয়েছিল, তোমারও না পায়ের নিচের মাটিটা আলগা হয়ে যায়। বাদশা, আর ঘটি যদি উল্টে যায় মশাও পাল্টে যায়। এখন তোমার জামানা চলছে, ওই যেদিন তোমার ওই গদিটা উল্টে যাবে সেদিন কিন্তু আমি হয়তো বলে বসবো এটাই হওয়া উচিত ছিল। বাদশা, আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বেঈমান বেঈমান বেঈমান, সব শালা বেঈমান। বাদশাও সুযোগ বুঝে পাল্টি খাওয়ার ধাঁধায় আছে। আগে ঝামেলাগুলো শেষ করি, তারপর সব কটাকে আমি কাটবো। ফাইলগুলো চুরি করলো কে? মানে চোরের উপর বাটপারি হয়ে যায়নি তো? রঘু, তোরে ভিতর তোলাবো ঘুঘু। আরে এটা তুই কি বলছিস রঘু? আমি হলাম তোর গুরু। এই জন্যই তো বলে আমি চিত্ত তুই গুরু, আর এই পাবলিকের পেদানি তোকে দিয়ে তুলি। আর কি মারিস না রঘু, তুই কি জানিস ওই পিডি অফিস থেকে আমাদের ফাইলগুলো চুরি হয়ে গেছে? আমার মনে হয় বইল ময়নাকে কিডন্যাপ করা লাগে, ফাইলটাতে বালিতে লেগে যেতে। আরে কান টানলে মাথা আসবে, ওর বাড়ির লোকগুলোকে দোল করে তুলে আনলে তুমি ফাইল আপনা আপনি তুলে যেতে। খুব ভালো কথা, কিন্তু অপারেশনটা করবি কবে? এই বেশি দেরি করা কিন্তু একদম ঠিক হবে আর কিসে দেরি করবে রে ভৈরব বসাক? আমি আনন্দ তোদের অতীত বর্তমান আর ভবিষ্যতের তো বড়টা বেজে গেছে। এগুলো ভাই তুই এখানে তোকে ফিরিয়ে নিয়ে যেতেলাম রে দাদা। ক্যান্সার আক্রান্ত লোককে কখনো ফিলিয়ে আনা দায় না লে ভাই। কিন্তু চিকিৎসা তো করা যায়। বলে কি লাভ? সে তো ক্যান্সার বিতে মরবে। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলবে না রে দাদা, ওকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে চেষ্টা করলে খোঁড়া চলতে পারে, অন্ধ দেখতে পাইতে হবে। তবে তুই কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগবি রে দাদা? কেন মূল্যবোধের ক্যান্সারে ভুগবি? ভৈরব আমার ভাই আমাকে জ্ঞান দিতেলে আমাকে জ্ঞান। আরে সেটা তো শুনছি নিহাত তোর ভাই। আরে ওটাই তো আমার কাছে বড় সমস্যা। রঘু, কোনো সমস্যা নেই দাদা, কোনো সমস্যা নেই। তুই আমার কথা শোন, আমি তোর হাতে ধরে বলছি, না না আমি তোর পায়ে ধরে বলছি, তুই পুলিশের হাতে ধরা দে। না না কিছু দেই না দাদা। এ ভাই তুই কি রে ভাই, ওই দাদাকে এলে যেতে বলছিস, আমি এলে যাবো? ভাইলে তুই তো আমার জীবনের সব কথা জানিস না, আর জানলে তোর জীবনে আবার কি কথা থাকতে পারে রে? আছে রে ভাই আছে। আমি তখন থদ্দ যৌবনে পা দিয়েছি, আমার মা 7 দিনের জ্বরে আমাকে ছেড়ে চলে গেল। আর মাকে হারিয়ে না আমি একটু বখাতে হয়ে গেলাম। আর আমাকে জব্দ করার জন্য বাবা আবার একটা বিয়ে করলো, তুই ওলি। কিন্তু একটা অ্যাক্সিডেন্টেই বাবা মা দুজনেই মারা গেল। আরে তোকে তো পেলে আমি পালিয়ে আসতে পারতাম। ডাইনি রে ভাই ডাইনি, তোর এই কতি মুক্ত না আমাকে যে মায়ের বাঁধনে জড়িয়ে ফেলেছে রে ভাই, মায়ের দাদা। ততদিনে আমি একটু একটু করে
অন্ধকার জগতের দিকে পা বাড়ালাম। কেন অন্ধকার জগতে পা রাখতে গেলি রে দাদা? তোর যত অর্থের অভাব ছিল তুই রিক্সা টানতিস, মোর বইতিস, প্রয়োজনে তুই ভিক্ষা করতিস, আর তা না করে তুই অসৎ উপায়ে বড় লোক ঘরের স্বপ্নই দেখলি। আরে স্বপ্ন ছাড়া মানুষ কখনো বলো হতে পারে না দাদা। আজ জ্বালা দেশের বলো বলো দনি তালা কেউ থত পথে লুৎকাল কলেনি। লোৎকাল কলেনি বলেই দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে দেয়। মেহুল তোকেই নিরম্ম দিল, বিদেশের মাটিতে বসে 10 লাখ টাকার জ্যাকেট পরে ঘুরে বেড়ায়। আর এ দেশের অথই তাঁতিরা তাদের ব্যাংক লিন ক্লাবের দায়ে ঘটি মতি বিক্রি করে পথের ভিকেলি হয়ে যাচ্ছে লেবা। দাদা তো এ থমাদে অন্যায়ের প্রতিবাদ করার মতো একটাও মানুষ নেই আমাদের মধ্যে। কেউ দান, কেউ বাম, কেউ লাম, টিভিতে, চায়ের দোকানে, রাস্তাঘাটে একে অপরকে গালিগালাজ করেই আবার সুযোগ পেলে এই দাথি বদল কোলে দান বাম লাম হয়ে যায়। এ ভাই, বোতলের লংটা তুই যতই বদলে পেলিস না কেন, ভেতরের মালটা তো একই, খেলে নেতা হবে। এখনো তুই নেশার ঘরে আছিস রে দাদা? ওই অর্থের লোভ তোকে পাগল করে দিয়েছে। সামনের দিকে তাকিয়ে দেখ, তোর ঘোর অন্ধকার। অন্ধকার জানেও আমি সামনের দিকে এগিয়ে চলেছি। সেখান থেকে আমাকে পিলিয়ে আনার চেষ্টা করলে আমি তাকে নিজে রাতে কেটে ফেলব। তাহলে কেন কেটে ফেলে দিসলি 25 বছর আগে? মাত্র 2 বছর বয়সে যখন আমি বাবা মাকে হারিয়েছিলাম, জানতাম না রে দাদা বাবা মায়ের ভালোবাসা কি। জানতাম না রক্তের সম্পর্ক কাকে বলে। কেনই বা সেদিনকে স্নেহ মায়া মমতা দিয়ে কোলে তুলে নিয়ে লেখাপড়া শিখিয়ে সৎভাবে মানুষ করেছিল। কেনই বা সেদিনকে বই খাতা পেনের বদলে ছুরি পিস্তল বোমা হাতে তুলে দিয়ে তোর অন্ধকার জগতের একটা ঘন্টা ফাস্তা তৈরি করতে পারলি? কেন কেন দাদারে? দস্যুরত্না কর দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে বাল্মীকি মুনি হয়ে রামায়ণ রচনা করেছিলেন। তবে তবে তুই কেন এই অসৎ পথ থেকে এই সৎ পথে ফিরে আসতে পারবি না রে দাদা? ফেরত তোকে আসতেই হবে রে দাদা, ফেরত তোকে আসতেই হবে। আমি আমার জগতে ভালো আছি দাদা। মাথা গলম করিস না ভাই, মাথা গলম করিস না। চলে যা, চলে যা আমার সামনে থেকে। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে তোদেরকে একটা কথা বলে যাই রে দাদা, আমি কিন্তু তোদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ ওই পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। হ্যাঁ, কাঠ করে দাঁড়িয়ে নিজে তোদের বিরুদ্ধে সাক্ষীও দেব। আর তখন বুঝতে পারবি এই আনন্দ কোনোদিন কোন অন্যায়ের সঙ্গে আপোষ করেনি আর করবেও না। এই কথাটা মনে রাখিস। এই রকম, আরে তোর ভাই যেখান থেকে চলে গেল। হ্যাঁ, কিন্তু ও যদি পুলিশকে আমাদের কথা বলে দেয়, পুলিশকে তো ভইল আমার ভাইকে বোধারে ভালো করে বোধা। আরে ওটা আমার ভাই নইলে ওটা আমার ছেলের মতো। থদ ভাই জেনেও না আমি না তাকে এইটুকু বয়স থেকে বড় করেছি, নিতে না ওকে আমি খাইয়েছি। আমার ভালোবাসা যাতে বাঘ না হয়ে যায়, আমি বিয়েটা পর্যন্ত করিনি রে। আরে নিজে 2 নম্বরে লাইনে থেকে ওকে তো আমি লেখা পড়াতে গিয়েছি। এই ভইল আমার ভাই এমন করতে কেন বলতো? তুই তাকে একটু ভালো করে বোঝা না, ভালো করে বোঝা। আমার না টাকা পয়সা গালি বালি দাঁতে আমি তাকে টপ দিয়ে দেবো। মানে ভাইকে বোঝা রঘু, আর বুদ্ধি দেয় তো ভালো,
তা না হলে ও তাকে মেলে ফেল। তুই কি বলছিস রঘু? আনন্দ তোর ভাই। আমার ভাই আমাকে তেলে তোলে গেতে, আলে কালকে উঠে তার নিজের ছায়াকে থবল মালে। আমি হলাম কালকে উঠে এই সময় আমার মা নিত্য থপকি ধোয়াতে থেকে না আমাকে নিয়ে কেউ টানাটানি করলে বাপ মা ভাই এমন কি তুই হলো তোকে আমি মেলে ফেলবো। ওরে পাগলা, আমি হচ্ছি ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। তুই সাপ হলে আমিও সাপুড়ে, তাই আমাকে মারার কথা স্বপ্নেও ভাবিস না, কারণ আমি তোকে এই জায়গাতে বসিয়েছি। আমার জন্য আজ বড় বড় কথা বলছিস? আমি হলাম তোর গুরু। এবার গুরু থিত্তের সংগ্রাম থুরু। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার ভাইটাকে মেলে ফেল। অনেকদিন আমি কাঁদিনি রে, অনেকদিন আমার এই চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোয়নি। আজ কেন মনে হচ্ছে আমার ভাইয়ের দেদ বদিটা থুয়ে আমি হাউ মাউ করে কাঁদে, হাউ মাউ করে কাঁদে। বেশ, তুই যখন চাইছিস তখন তাই হোক। আজ রাতেই গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগিয়ে দেব। তাতে তোর ভাই একা নয়, পুরো শত্রু পক্ষটাই মরবে। তা আমি জানি। ব্যাপারটা কি বলতো? কি ব্যাপার, কি ব্যাপার? ও, বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? তোমাদের দুজনের কথা আমি এত কিছু করলাম, অথচ আমাকে যা দেওয়ার কথা ছিল কেউ দিচ্ছ না। তা তোমাকে কি দেওয়ার কথা ছিল মা? ভৈরব বাবু বলেছিলেন ওর পুরো সম্পত্তিটা আমাকে দেবে, পুরোটা না দি 50% তো আমি নেবই। গাছে কাঁথা গোফে তেল, এটা কি চৈত্রের তেল? তার মানে কি ভৈরব বাবু, আমার পাওনাটা দেবেন না আমি মুখটা খুলবো? আরে যত বড় মুখ নয় তত বড় কথা। পারবে কি সইতে যখন পাবে ব্যথা। শাট আপ! আজকের মধ্যে আমার পাওনাটা চাই, না হলে কিন্তু ঈদ মারলে পাতকেল কেটে হয়, তখন কিন্তু মৃত্যুর ভয়। বুঝেছি বুঝেছি, এখন আবার নতুন খেলা। আমিও বলছি কান খুলে শুনে রাখো ভৈরব, আমার সাথে না বেশি মজা কি মারতে এসো না। আমি শালা হাইব্রিডের মাল, প্রেমিকে ছেড়ে ধরেছি নাগরের হাল। ভালো করি মাখো তেল, তারপরে নতুন চাল, তা কি বুঝলে? আমি দলাত্ম গুকু এ বইল আও তো বাগিনী মানু তুকে কোয়ে উঠেতে ওর গলা তো টিপে না। শালি কোথাকার কে বলে কিনা আমরা ভাতে দে। একদম শেষ। ছবিটা মাইনি দারুণ হইতে।
কিসের ছবি? তার আগে ছুরি তো আমার পকেটে রাখ। মানে ছুরি? রাখ। এই রাখলাম। তুই যখন বিউটিকে মারছিলি না, সেই সময় এই মোবাইল আমি থপথপি নোট করে এই রঘু, এটা তুই কি করেছিস? এ ভইল, তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বল। আচ্ছা, কোন থালা হালামি এই মোবাইলটা আবিষ্কার করে দিল বলতো? এই কেন বলতো? না মানে তখন ছবি তোলা দায় আর কি। ভালো, খুব ভালো। এই রঘু, আমার ছবি মোবাইলে তুলে তুই আমার সঙ্গে ইয়ার কি মানছিস? এই ছবিটা মুছে দে, আর এই ছবিটা ডিলিট দেবো তো। যতই হোক তুই হচ্ছিস আমার বন্ধু, তোর কোনো ক্ষতি হোক আমি তো চাই না। কথা দিলাম, ডিলিট করে রঘু। এই তার আগে আমি বলছিলাম কি, বললাম তুই একটা কাজ করতে। হ্যাঁ বল। তুই না গা ঢাকা দিয়ে দিস। আমি গা ঢাকা? হ্যাঁ, আর আমি অতি দুধলাইকে ফোন করে বলে দিতি যে তার বোনের ডেড বডিটা তোর বাড়ির বৈঠকখানায় পড়ে আছে। রঘু, পিতু দেখো না মোবাইলে তুলেছি ছবি, ডিলিট করব না। দেখো না পিতু দেখো না। রঘু, তোর ভিতর তোলাবো ঘুঘু। রঘু কি তাহলে আমার সঙ্গে বেইমানি করবে? হ্যাঁ, করতেই পারে। তাহলে এখন আমার কি করা উচিত? আমার এই শালা রঘু কাল রাতে ছবি নয়, ওই শালা রঘুকে আমি এই পৃথিবী থেকে ডিলিট করে দেব। তাই রঘুর গলায় পরাতে মালা, শুরু কর ভৈরব তোর নতুন খেলা। সেই বিন্দি আপনাদের খুকুমনি। আমাদের খুকুমনি। এতদিন তুই আমাদের কোল খালি করে তুই কোথায় ছিলি রে মা? এ কি গো নীলকণ্ঠ কাকা, এ কোথায় নিয়ে এলে? এই যে স্বর্গ, এতদিন পরে তুমি আমাকে নরক থেকে স্বর্গে নিয়ে এলে। হ্যাঁ বিন্দি, এটাই তোমার স্বর্গ। আর এই স্বর্গ তোমার প্রয়োজন। এখানে তোমার মা আছে, তোমার বাবা আছে, আমার মা আছে, আমার বাবা আছে। ওরে ও ভগবান বাবু, মাঝে মাঝে যে কি খেল দেখাচ্ছ গুরু, একেবারে ফাটাফাটি। তুমি শুধু তোমার বাবা মাকে ফিরে পাওনি, আমিও যে ফিরে পেয়েছি আমার হতভাগিনী মাকে, তোমার মা। হ্যাঁ গো, আমি আর গর্ভধারিণী মা। না না, তুমি একদম কাঁদবে না, একদম কাঁদবে না। আজকে কত খুশির দিন বলো তো, বিন্দি তার আসল বাবা মাকে ফিরে পেয়েছে। যাও বোন যাও, তোমার মায়ের কাছে যাও। আর আমি, তুমিও তোমার মায়ের কাছে যাও। যা মা, যা মা, যা। ময়না, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, সাউদ মিটি না মাগো তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, সবিরাট সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তার যে আনন্দ মা ডেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে দেখতে পাচ্ছেন?
গ্রামে যে শাখাগুলো দিকবদল করে অন্যদিকে চলে গেছিল, ভূমিকম্পের কারণে তারা আবার একসাথে হয়েছে। কি গো বিমলা, আমার কথাটা মিলল তো? কোকিলকে যে তার বাসায় ফিরতেই হবে। বাবা আয়। বাবা আয় না রে মা, তুই আমার বুকে আয় না। বাবা আয় মা, আয়। বাবা তুই আমার বুকে আয় মা, তুই আমার বুকে আয়, বুকে আয়, বুকে আয়। হ্যাঁ, বিন্দি, এই বিন্দি, প্রচন্ড দুর্যোগের পর যেমন মেঘ কেটে গিয়ে এক টুকরো রোদ আশার আলো দেখায়, তেমনি তেমনি আনন্দে আজ আমার বুকটা ভরে গেছে রে মা। আনন্দে আজ আমার বুকটা ভরে গেছে। আমি সুখী রে মা, আমি খুব সুখী। অপূর্ব অপূর্ব এই মিলন দৃশ্য। না আমি যাই, এদের দুজনকে স্বর্গে পৌঁছে দিয়ে আমি যেমন পুণ্য অর্জন করলাম, তেমনি দুর্জয় বাবুর সঙ্গে হাত মিলিয়ে ভৈরব বসাক আর রঘু দলপতিকে নরকে পৌঁছে দিয়ে আমি কিছুটা পাপ কমানোর ব্যবস্থা করি। নীলকণ্ঠ কাকা চলি রে বিন্দি, নরক থেকে মুক্ত করে আমি তোকে তোর বাবা মার কাছে দিয়ে গেলাম। তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। নীলকণ্ঠ কাকা নীলকণ্ঠ কাকা নীলকণ্ঠ কাকা ভালো থাকিস। নীলকণ্ঠ কাকা হ্যাঁ, ভালো তো থাকবেই, নিশ্চয়ই ভালো থাকবে। আমার সংসার যে ভালো থাকার স্বর্গদ্বার। ঈশ্বর, আজ আমি খুশি, খুব খুশি। কিন্তু আমি খুশি নই। ওই সর্বশক্তিমান ঈশ্বর সবার মুখে হাসি রাখলেও আমার বুকে রেখেছে শুধু কান্না। প্রতিরোধের কান্না, প্রতিশোধের কান্না আর প্রতিবাদের কান্না। কেন মা, কেন এই কথা বলছিস? কেন কেন বলবো না মা, কেন বলবো না? ওই পরিচয় দিকটা বিন্দির জন্য ভারী হলেও আমার দিকটা যে হালকা হয়ে যাচ্ছে মা। ওই বিন্দি তার আসল বাবা মাকে ফিরে পেলেও ময়না, আমার যে বাবা নেই, আর বাবা ছাড়া এই ময়নার পরিচয় সে যে একটা জানো। তুই জারাজ নয় মা, তুই জারাজ নয়, তোর বাবা আছে। আমার বাবা আছে? তাহলে চুপ করে থেকো না মা, বলো মা, বলো আমার বাবা কে? তোর বাবা? হ্যাঁ আমার বাবা, বাবা, হ্যাঁ আমার বাবা। বাবা ভৈরব বসাক। ওই শয়তানটা আমার চরিত্রে কালি মাখালে, তবু তুই ওকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। না না, ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। যারা ভালোবাসা নামে প্রতারণা করে, যারা ভালোবাসার মানুষকে অস্বীকার করে, তার পেটে ছুরি মারে, তাকে কোনোদিন ক্ষমা করা যায় না। ওরে মা, ক্ষমাই তো মানুষের পরম ধর্ম, ক্ষমাই তো মানুষকে উজ্জ্বল করে। কিন্তু এইভাবে ক্ষমা করতে করতে যদি পাপীরা ছাড়া পেয়ে যায়, তবে তো নারীদের অস্তিত্ব একদিন মুছে যাবে। ক্ষমা করে দিলে পথে ঘাটে ইফতিরের দৈরাত্য বাড়বে, মেয়েরা স্কুল কলেজে যেতে সাহস পাবে না, পুরুষের লালসায় শিকার হয়ে ধর্ষিত হবে নারী। সারা সমাজকে দেখতে হবে হাজার হাজার নির্ভয়া কিংবা কামদুনির ঘটনা। ঠিকই বলেছো ময়না, ঠিকই বলেছো। যারা নারীকে পণ্য হিসেবে ব্যবহার করে, যারা নারীকে ভোগ করে ছুঁড়ে ফেলে দেয় ওই আস্থা করে, তাদের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। দেব মৃত্যুদণ্ডই দেব। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না থাকলে অন্যায় কাজের অধর সমস্যা বাড়তেই থাকবে। না রে মা, না, তুই পাগলামি করিস না মা, তুই পাগলামি করিস না। যাকে নিয়ে তোর এত প্রতিবাদ, সে যে তোর বাবা। লজ্জা, ময়না, লজ্জা, এটাই তো আমার সবচেয়ে বড় লজ্জা। ময়না, আরে এই পৃথিবীতে আসতে হলে প্রত্যেকটা প্রাণীর একটা করে বাবার প্রয়োজন। তাই বলে সেই দুর্বলতার সুযোগ নিয়ে প্রত্যেক বাবারাই যদি মায়েদের সঙ্গে সৃষ্টির খেলা খেলে, তাদের মায়েরা ক্ষমা করে দিলেও এই যুগের ছেলে মেয়েরা কখনোই ক্ষমা করে না। ঠিক বলেছো, ঠিকই বলেছো তুমি। ভৈরবের মতো শয়তানকে ক্ষমা করা মানে তো সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। ময়না, ষড়যন্ত্রের কাজ করে দাঁড়িয়ে আছে তোমরা বাবা, কালো কোট পরে বিচার করছো তুমি। নাও দণ্ড, নাও প্রতিশোধ, মোছাও তোমার মায়ের কলঙ্ক। তাতে কি লাভ? একবার যে গায়ে কলঙ্ক লাগে তা কি মুছে ফেলা যায়? না, হয়তো যায় না বাবা, কিন্তু আজ যদি ওরা না সাজা পায়, তাহলে আবার একটা মায়ের কপাল পুড়বে, আবার একটা ময়না জন্ম নেবে, আবার একটা বিন্দি চুরি হবে। মাগো,
আর যে সন্তানকে কোলে নিয়ে তুমি মাতৃ হৃদয় সার্থক করে তুলেছ, তাকে দেখে তোমার একবার মনে হবে না এ দেখাই শেষ দেখা নয় তো? হবে হবে রে মা, হবে। তবুর বেড়ি পরিয়ে সন্তানকে স্থবির করে দেবেন না, প্লিজ ওকে এগিয়ে যেতে দিন। না, আমি বলছি তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি সারথি হয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু হঠাৎ আপনার মধ্যেই পরিবর্তন? তবে কি আপনার বোন বিউটিকে ওরা মুক্ত করে দিয়েছে? দিয়েছে, সমস্ত বন্ধন থেকে ওকে চিরতরে মুক্ত করে দিয়েছে। ওই ভৈরব বসাক আর রঘুদলপতি আমার বোন বিউটিকে মেরে ফেলেছে। কি বলছেন আপনি? আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি পারলেন না আপনার নিজের বোনটাকে বাঁচাতে? না, পারিনি বলেই তো পোশাকটা ছেড়ে ফেলতে ইচ্ছে করছে আইনের শৃঙ্খলটাকে হাত থেকে খুলে ফেলতে। আপনি কি বলছেন? রাহুর গ্রাসে সূর্যের তেজ আজ অস্তায়মান। মানাও, সূর্য রাহুকে গ্রাস করলেও রাহুর কোনো ক্ষমতা নেই সূর্যকে গ্রাস করা। তাই বলছি কোনো পিছু টান নেই আমার, শুধু সত্যমেব জয়তে মন্ত্র মুখে নিয়ে বলছি প্রতিশোধ চাই, প্রতিশোধ। কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। অসুরের অত্যাচার থেকে স্বর্গরাজ্যকে বাঁচাতে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি করেছিলেন মহামায়াকে, তেমনি ভৈরবের মতো অসুরকে বিনাশ করতে আমি সাজে উঠব। অসুর নাশিনী দেবী দুর্গা। কথা বলতে এলাম, বলতে পারি সেটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, ওই রকম একটা ইতিহাস আমারও আছে। তাই অনেক ভেবে চিন্তে আমি সিদ্ধান্তটা নিয়ে নিলাম। তার সিদ্ধান্তটা কি বলবি? বাবা মা মারা যাওয়ার পর আমাকে দেখার কেউ ছিল না জানিস। কাকা কাকিমার কাছে আমি মানুষ হয়েছি। কাকা কোন রকম আমাকে কলেজ পর্যন্ত পড়িয়েছে, আর সেই কলেজে রাজনীতি করতে করতে গ্রাম পঞ্চায়েত হওয়ার ইচ্ছাটা মাথায় চাপলো। ভোটে দাঁড়ালাম, গ্রাম প্রধান হলাম, অনেক টাকাও কামালাম, কিন্তু আজ আর ভালো লাগছে না রে। ভালো লাগছে না? কিন্তু কেন? তোর জন্য। হ্যাঁ, তুই তো ঠিক করেছিস এখান থেকে পালিয়ে যাবি, কিন্তু কোথায় যাবি তুই? এই রকম, এই দেখ, তুই আমাকে বন্ধু না ভাবলেও না, আমি তোকে সব সময় বন্ধুই ভাবতাম, এখনো ভাবি রে। তাই তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে ছেড়ে দিয়ে চলে যাস না ভাই, আমাকে ছেড়ে চলে যা। নালে ভইল কিলে ভইল তোর তোকে দোল। আরে রঘু, আজ নিজেকে বড্ড একা লাগছে জানিস। সবিতাকে বিয়ে না করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছি, বিউটিকে আমি নিজের হাতে খুন করেছি, অসংখ্য বাচ্চা চুরি করে বিদেশে চালান করে দিয়েছি, আর দিবাকর বাবুর মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। এত পাপ আমি করেছি, সেই পাপের ভার আর আমি বইতে পারছি না রে। বিশ্বাস কর, আজ আমার খুব কষ্ট হচ্ছে, আমার দু চোখ দিয়ে পরিতে পেরে বন্যা বইছে। 40টা বছর আমি ভালো হতে চাইলেও এই সমাজ আমাকে ভালো হতে দেয়নি। আমি বড় একা, বড় অসহায়, একাকিত্বের যন্ত্রণা আজ আমায় কুরে কুরে খাচ্ছে। আর এই সময় তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। তোকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো। হ্যাঁ বল। এ তুই থতি থতি কাঁদছিস না নাটক করছিস? এই আমার দুই চোখ দিয়ে ঠস ঠস করে জল ঝরছে, আর তুই যা যা রঘু যা, তোরা সবাই আমাকে ছেড়ে চলে যা। আমি তোদের সবাইকে আজ মুক্তি দেব রে, তোদের সবাইকে মুক্তি দেব। তাই তো বিষ খেয়ে কেন পাগলামো করছিস? এছাড়া আমার কোনো রাস্তা নেই রে রঘু, যা যা, তোরা সবাই আমার জীবন থেকে চলে যা। আত্মা বাবা আত্মা, অনেক হয়েছে, আল্লাহ দেখাতে হবে না। এক মিলি থলি এই কান বলছে, এই নাক বলছে, তারে পাগলাকে বোধা নলে বিট বিট খেয়ে নিবি। কি পাগলামি শুরু করেছেন? এমন করবেন না। কেমন? বেশ করবো না, কিন্তু নীলকণ্ঠ তুই একটু রঘুকে বুঝিয়ে বল না। কি বোঝাবো? সে কি রে, তুই জানিস না রঘু তো আত্মহত্যা করবে বলে প্ল্যান করেছিল। আর কি বলেছিল জানিস? ও নাকি এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু কোথায় যাবে সেটা কি বলেছিল? আমার এই হতভাগ্য বন্ধুটি পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার তালে ছিল রে। না রঘুবাবু, এ ভারী অন্যায়। এ লাইনে কাজ করতে ভালো না লাগে সারেন্ডার করো, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। এখন ধরা পড়ে সাফাই গাওয়া হচ্ছে। না না, তোকে আমার একদম বিশ্বাস নেই জানিস, তোকে আমার একদম। একটা কাজ কর, মানে
তুই ওর কাছ থেকে পিস্তলটা নিয়ে নে। এই কেন কেন কেন? মানে ওটা তোর কাছে থাকলে কোনো না কোনো কারণে তুই সুইসাইড করবি, এই আর কি। আমি সুইসাইড করবো কেন? এই পাগলা, আরে ধরা পড়লে দুজনে একসঙ্গে ধরা পড়বো, আত্মহত্যা করলে দুজনে একসঙ্গেই আত্মহত্যা করব, আর কোথাও পালালে না দুজনে একসঙ্গেই পালিয়ে যাব। তা কি রে নীলকণ্ঠ, বলি পিস্তলটা নিবি না আমি বিষ খাবো? না না না, তুমি বিষ খাবে না, বিষ খাবে না। এই দাও পিস্তল দাও। নীলকণ্ঠ, নীলকণ্ঠ লে, এই পিস্তলের মধ্যে গুলি ভোলাতে ফটাত করে বেরিয়ে যাবে। নাও ধরো, এবার হয়েছে তো? হ্যাঁ খুব হয়েছে, খুব। আমি কথা দিচ্ছি তোমার বন্ধু আর কোনোদিন আত্মহত্যা করবে না। তা কি করে হয় রে, আত্মহত্যা যে ওকে করতেই হবে। কাল খবরের কাগজের হেডলাইন হবে, কুখ্যাত ক্রিমিনাল রঘু দলপতি নিজের পিস্তল থেকে নিজেকে গুলি করে সুইসাইড করেছে। এই নীলকণ্ঠ, নীলকণ্ঠ দেখ না, ভৈরব আমাকে বই দেখাচ্ছে। কি মারতে ভৈরব, তুই এমন করতে পারিস না, তুই বন্ধু না, আমি তো শত্রু। কেন বিশ্বাস করিস আমাকে? জানিস না আমি বিশ্বাসের পথ দিয়ে এক পাও হাঁটি না। অবিশ্বাসের কেউটে সাপটা আমার ভেতরে যাচ্ছে, হাতগুলো নিষ্পিস নিষ্পিস করছে। আমি তো রক্ত চাই। রঘু, তুই আমাকে রক্ত দে। পাগলাম করিস না, রক্ত দে রঘু, পাগলাম। রক্ত দে। শেষ, একটা অধ্যায় শেষ। মেরে ফেললে রঘুকে, তুমি মেরে হ্যাঁ, মেরে ফেললাম। বেশি কথা বললে শালা তোকেও আমি মেরে ফেলবো। যা, চলে যা। শোন, কাল সকালে আমার পোষা গুন্ডার দল ময়না শহর গোটা পরিবারটাকে নিয়ে আমার রামধনু হোটেলে আসবে। কাল ময়নার শেষ দিন। কাল আমি ওদের বুঝিয়ে দেব আমি বিড়াল নই, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। কাল আমি এক পা করে উপরে উঠবো, অনেক উপরে। আমি হলাম রাবণ, কংস, মির্জাফরের ককটেল মাথায় আমার নতুন চাল। খেলা শেষ হবে কাল, করবো আমি কামাল। মনে রাখিস, কাল আবার দেখা হবে। এ দেখাই শেষ দেখা নয় তো। মরেছে, মরেছে, একজন মরেছে। জয় মা, কিন্তু এ শালা তো মরার কথা ছিল না, তবে মরে গেল কি করে? তা মরবে নাই বা কেন? সমুদ্রের নোনা জলকে যদি মিষ্টি পানীয় জল করা যেতে পারে, তাহলে এ শালাও মরতে পারে। আমি শয়তানি চ্যানেলের অ্যাঙ্কার হয়ে বলছি, যে মানুষ শক্তিকে সম্পত্তি করে, লোভকে ফিক্সড ডিপোজিট করে, লালসা ছেঁড়া কাঁথায় শুয়ে স্বাধীনতার স্বপ্ন দেখে, তাকে তো পরাধীনতার কোপে মরতেই হবে। যাও যাও রঘু দলপতি, তুমি হাজার হাজার মানুষকে যন্ত্রণা দিয়েছ, এবার নরকে গিয়ে একা একা সেই নরক যন্ত্রণা ভোগ করো। থু, থু। चलते चलते मेरे याद रखना, कभी अलविदा ना कहना, अलविदा ना कहना। चलते चलते मेरे याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते এ দেখাই শেষ দেখা নয় তো। বারবার দেখা, অনেকবার দেখা, এই সেই হোটেল রামধনু। কতবার দেখেছি এর চোখ ধাঁধানো জৌলুস। এখানে বসে রূপের মেলা, আর তাদের দিয়ে শুরু হয় যৌবনের খেলা। এসে পড়েছি আমি সঠিক বেলা। নীলকণ্ঠ, এখানকার সব কাজ কমপ্লিট। হ্যাঁ, আমি তোমার কথা মতো দিবাকর বাবুকে ফোন
ফোন করে জানিয়ে দিচ্ছি যে যদি সময় মতো ওর গোটা পরিবারটাকে নিয়ে এখানে না আসে, তাহলে ওরা আদরের মেয়ে ময়নার দেহটা কেটে কুচি কুচি করে পার্সেল করে ওর বাড়িতে পাঠিয়ে দেবো, তাই তো? হ্যাঁ তাই তো, কিন্তু ময়না বলো আর বিন্দি বলো তারা তো কেউ নেই, তারা তো গোডাউন ছেড়ে পালিয়েছে। কিন্তু কোথায় পালাবে আমি কি করে জানবো? তাছাড়া তুমি তো খাঁচার মালিককে খুন করে ফেলেছো, সেই সুযোগেই হয়তো খাঁচা ভেঙে খাঁচা ভেঙে ওরা পালিয়ে যাক, কিন্তু এই ভৈরব বসাকের চাল বোঝায় তো সোজা নয় রে নীলকণ্ঠ। ময়না পালিয়েছে, কিন্তু ওর মোবাইল নাম্বারটা এখনো আমার মোবাইলে লোড করা আছে। এলেই আমি ময়নাকে ফোন করব, দেখবি বাবার কষ্ট সহ্য করতে না পেরে ওই ময়না তো কোন ছাড়, দুনিয়ার সব ময়না উড়তে উড়তে এসে আমার ফাঁদে পা দেবে, আর তখনই বুঝবে আমি ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। বাঘের তো মাঝে মাঝে মাংস খেতে ইচ্ছা করে বস, যেমন নারীর মাংস। কি বলতে চাইছিস? তোমার কথা মতন আরবে সেরা সুন্দরী নিয়ে খেয়ে এসেছি, তারা নাচবে গাইবে, তুমি চাইলে একটু শুরু করতে পারি। তাহলে দেরি করছিস কেন? আরে করে দে শুরু, তবেই তো জমবে গুরু। লেডিস এন্ড জেন্টলম্যান, শুরু হতে চলেছে সুদূর আরব থেকে আগত সেরা সুন্দরীদের নিয়ে হোটেল রামধনু ডান্স প্রোগ্রাম। मोहब्बत वाला अखियों ने ऐसे डाला, गजरा मोहब्बत वाला अखियों ने ऐसे डाला, गजरे ने ले ले मेरे जान, हाय रे मैं तेरी कुर्बान, हाय रे मैं तेरी कुर्बान। दुनिया है मेरी पीछे लेकिन मैं तेरी पीछे, दुनिया है मेरी पीछे लेकिन मैं तेरी पीछे, अपना बना ले मेरी जान, নীলকণ্ঠ, আমি তো ভেবেছিলাম কি জানিস, বিশ্বের সেরা সুন্দরী এই ভারতবর্ষে আছে। এখন আমার কি মনে হয় জানিস, আরবে বেশ ভালো ভালো মাল আছে রে। তা থাকবে নাই বা কেন? তোমরাই তো এই দেশের সেরা সুন্দরী মেয়েদের আরবে পাচার করে দিচ্ছ, তারাই হয়তো হাত বদল। ঠিক 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 বলেছিস তুই, কিন্তু কি জানিস নীলকণ্ঠ, আমার যে ওই দুটো মেয়েকেই চাই। কিন্তু এখন যে আমাদের অনেক কাজ কাজ কাজ, ফাইলগুলো নেব আর সব কটাকে মারবো, আর এতগুলো কাজ একসঙ্গে করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বো, তখন আরবের ওই মেয়ে দুটো নয়, একটা মেয়েকে নিয়ে না আমি ফুর্তি করব, ফুর্তি, তাতে টেনশনও কমবে আর নেশাটাও জমবে। আরে রাগ করবেন না বিবি জান, আরে একবার কথাটা শুনুন। শুনবার মতো আমাদের হাতে টাইম নেই, আমরা নাচা গানা করেছি রুপিয়া চাইতে। আরে হোটেল ম্যানেজার তো বললো আগামী কাল টাকা দিয়ে দেবে। কালই টাকাটা আমাদের চাই। হ্যাঁ, আরে টাকার জন্য মুড খারাপ করবেন না বিবি জান। কেন করব না? আরে কেন করব না? রুপিয়ালি তো সামত কথা ছিল না। আচ্ছা আপনারা তো ঝগড়া করছেন কেন জানতে পারি কি? সেটা আমাদের ব্যাপার আছে, হ্যাঁ আপনি একদম বিচমেন না। আরে মশাই বলে দেখুন না, এমন তো হতে পারে আপনাদের সব সমস্যার সমাধান আমিই করে দেব। হ্যাঁ একবার বলে দেখুন না। আরে ধুর মশাই, আপনি আমাদের কি সমস্যার সমাধান করবেন বলেন তো? আমাদের হোটেল ম্যানেজার সব সাথে কন্ট্যাক্ট হলো যে 40,000 রুপিয়া দেবে, এখন 20,000 রুপিয়া দেওয়ার পরে বলে কিনা বাকি 20,000 রুপিয়া পরে দেবে। আচ্ছা আপনি বলেন আরব থেকে এখানে আসিয়াছি কেন? টাকা কামাতে তো। সবখানে যদি ধার বাকি চলে তাহলে আমাদের কেমন করে চলবে বলেন বলেন। হ্যাঁ মানে আমি বলছিলাম টাকাটা যদি আমি আপনাদের দিয়ে দিই। আপনি দেবেন কেন? 20,000 রুপিয়া কি মুখ বলে বাদ আছে? আরে এত রুপিয়া আপনি পাবেন কোথায়? আপনারা কি ভৈরব বাবুকে আন্ডার এস্টিমেট করছেন? আমি তো শুনিয়াছি ইন্ডিয়াতে টাটা বিড়লা
এ আদবাড়ি বড় রিজমেন্ট আছে। এখন দেখছি আপনিও ইন্ডিয়াতে বড় রিজমেন্ট আছে। হ্যাঁ, এলাকার সবাই জানে আমার নাম ভৈরব বসাক। আমি বিড়াল নই, হিংস্র বাঘ। আমার কি আছে না আছে সেটা তোমরা কেউ জানো না। আরে 20,000 টাকা তো কোন ছাড়। এই মুহূর্তে আমি আপনাদের 20 লাখ দিতে পারি। अरे बोलें कि अपने আমাদের 20 লাখ রুপিয়া দেবেন। হ্যাঁ তাজব কি বাত, আমি তো ভাবতে আরে না 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 না, ভাবতে হবে না। এই সরকারি উন্নয়নের টাকা না, আমি একাই আত্মসাৎ করেছি। অনেক বাচ্চাকে আমি বিদেশে পাচার করেছি। আর ভৈরব বাবু এসব কথা প্রকাশ্যে বলছে কেন? বিপদ হতে পারে, সামলাও। আমি চল। চোরারা শোনে ধর্মের কাহিনী, দেখো কি হয়। এই দেখাচ্ছি আমার হাতটা তোমরা দেখছো না? এই হাতটা দিয়ে এখানকার দুর্জয় রায়ের একমাত্র বোনকে আমি নিজের হাতে খুন করেছি। এখনো তো তাজা টাটকা রক্ত আমার হাতে লেগে আছে। আর দুর্জয় রায় এখানকার ওসি হয়েও আমার কিছুই করতে পারেনি। এবার দেখবি আমি কি করতে পারি। কি ইন্সপেক্টর দুর্জয় রায়? কোনো পুলিশ অফিসার নয়, আমরা সবাই তোকে সপ্তরতির মতো ঘিরে ফেলেছি। হারামজাদা! বিড়াল নয়, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসাক। বাঘকে কোনোদিন সপ্তরথী ঘিরতে পারে না, বরং তোরাই ঢুকে পড়েছিস বাঘের গুহায়। বাঘবন্দি খেলায় জিতবে এই ভৈরব বসাক। কি করে জিতবি রে? তোর সমস্ত কথা আমি মোবাইলে রেকর্ড করে নিয়েছি। আমি আর ময়নাই নবগ্রামের মাটিতে পা রেখে যে খেলাটা খেলেছিলাম, দেখবি সে খেলার শেষ পরিণতি কি হয়। এই বেশি খেলা খেলিস না, একদম বোল্ট আউট হয়ে যাবে। ছি ভৈরব ছি। এখন সেই অহংকার, এখন সেই ঔদ্ধত তোমার কমেনি দেখছি। সবিতা? হ্যাঁ আমি সবিতা, যে সবিতার ভালোবাসা মর্যাদা দাওনি, যে সবিতাকে মারতে গিয়ে তুমি মারতে পারোনি, আমি সেই সবিতা। এখন বলছি তুমি ওদের কাছে ক্ষমা চাই নাও। না না না, ওকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না মা। মা? হ্যাঁ আমি ওর গর্ভধারিণী মা। না 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 না, এ হয় না, এ হতে পারে না। তুই না চাইলেও এটাই হয়েছে রে ভৈরব বসাক। তোর অজান্তে গোকুলে বেড়ে উঠেছি আমি। সবিতা তুমি তোমার মেয়েকে বলো না আমায় ক্ষমা করে দিতে। আমি না ভালো হয়ে যাবো গো। আমি এখান থেকে পালিয়ে যা। কোথায় যাবি রে কসাইখানার গন্ডরি? কোথায় যাওয়ার জায়গা আছে তোর? কি রঘুতি বেঁচে আছি? শুধু বেঁচে নয়, একদম সুস্থ স্বাভাবিক ভাবে। এই দেখ, আর আমার কথা বলার ধরনটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছিস আমার ভাষাটাও ঠিক হয়ে গেছে। তোর ভিটাই চড়াবো ঘুঘু। ভৈরব, তুই তো জানিস আমি মৃত্যু নিয়ে খেলা করি। আমারই পিস্তল দিয়ে তুই আমাকে গুলি করে মারলি। একবার ভেবে দেখলি না পিস্তলের ভেতরে গুলিটা আসল ছিল না নকল ছিল? সেদিনের গুলিগুলো আসল ছিল না। না, এই নিন স্যার, এই ফাইলটার মধ্যে আমাদের সব গোপন ইতিহাস লুকিয়ে আছে। এই ফাইলটা খুলে বুঝতে পারবেন আমরা কত বড় পাপী। তাই আপনার মতো একজন সৎ পুলিশ অফিসারের হাতে ফাইলটা আমি তুলে দিলাম। থ্যাংক ইউ রঘু বাবু, থ্যাংক ইউ। দাদা শেষ পর্যন্ত তুই আমার কথায়? হ্যাঁ রে ভাই, সেদিন তো সেই কথাগুলো না আমার এই বন্ধ মনের জানালাগুলো খুলে দিয়েছে রে দাদা। এ ভাই জানিস আমি তো আসল প্রতিবন্ধী নই রে। প্রতিবন্ধী সস্তে সস্তেই নিজের অজান্তে কখন প্রতিবন্ধী হয়ে গেছি। এসব তুই মন থেকে বলছিস তো দাদা? একেবারে মন থেকে বলছি। রঘু বাবু? বাবু নয়, বলো দাদা। দাদা? হ্যাঁ, জীবনে এই প্রথমবার আমি একটা ভালো কাজ করলাম। ময়না, বলো দাদা। তুমি আমার এই ভাইটাকে সুখী করো বউ। দাদা? আর আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই রাজসাক্ষী হতে চললাম। থ্যাংক ইউ রঘু বাবু। আইনের সাথে যাতে কম হয় তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি থানায় যাচ্ছি, পারলে আপনার সবাই আমাকে ক্ষমা করে দেবে। সবাই তোকে ক্ষমা করলো, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। কারণ টাইমই দুনিয়ায় আমি ছিলাম তোর গুরু। আমি তিক্ত, তুই গুলু। এবার পাবলিকের পেঁদানি তোকে দিয়ে তুলু। ওর ভিতর চড়াবো ঘুঘু। দেখো দেখো ভৈরব, দেখো রঘু তার ভুল বুঝতে পেরেছে। আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি এবার আত্মসমর্পণ করো। না, আত্মসমর্পণ নয়, এবার হবে তোর বিসর্জন। চালা চালা গুলি। কতজনকে গুলি করবি রে শয়তান? না বিন্দিনা, তুমি পিস্তলের সামনে একদম দাঁড়াবে না। একদম দেখছো না, দেখছো না ওই শয়তানটার কবলে তোমার মা যে বন্দী। আর সব বন্দী থেকে মুক্ত করব আমি। এ তুমি কি করলে ময়না? আইন তুমি নিজের হাতে তুলে নিলে। ভেবেছিলাম শয়তানটাকে আমি শাস্তি দেব। আমি আমার বোনের ডেড বডি ছুঁয়ে শপথ করেছিলাম, সে শপথ
আজ আমার কাছে অসমাপ্ত থেকে গেল। এ তুমি কি করলে ময়না? আইনকে তুমি নিজের হাতে তুলে নিলে, এবার যে তুমি আইনের চোখে অপরাধী হয়ে গেলে, মানে অপরাধী। ময়না! বাবা, মা, তোমরা এসেছো বাবা, তোমরা এসেছো? হ্যাঁ রে মা, আমরা এসেছি। সেই এলে, বড্ড দেরি করে এলে। আমাকে যে দুর্জয় বাবুর সঙ্গে চলে যেতে হবে। না রে মা, না। আমার এক মেয়ে বিন্দি এতকাল শয়তানের কবলে বন্দী ছিল, তার যন্ত্রণা আমাদের কুড়ে শেষ করে দিয়েছে। আর আজ তুই যদি আইনের কারাগারে বন্দী হয়ে যাস, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো রে মা? আমরা কি নিয়ে বাঁচবো? তার চেয়ে সব দোষ স্বীকার করে আমি আইনের কাছে ধরা দিচ্ছি। তার হয় না দিবাকর বাবু, আইনের চোখে ময়না আজ অপরাধী, তাই আইনের হাত করা ওকে পড়তেই হবে। তবে আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। ময়না আমার পিস্তল দিয়ে ওকে গুলিটা করেছে, ওটাকে ইনকাউন্টার বলে চালিয়ে যেতে পারলে হয়তো ময়নার বেকসুর খালাস হয়ে যেতে পারে। নিজের বোনকে বাঁচাতে পারিনি, তোমাকে আমি বোন বলে ডেকেছি, তাই তোমাকে বাঁচাতে যত দূর যেতে হয় আমি যাব। এসো ময়না, তুমি আমার সঙ্গে এসো। ময়না! যাবার বেলায় কেন যে কে বলে মনে পড়ে গো, ময়না! অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রইতো। ময়না! কে দেখাই শেষ দেখা নয়তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখা শেষ দেখা নয়তো।